নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে এমন এক গল্প নিয়ে এসেছি যা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি কতটা গভীর, কতটা আবেগপ্রবণ তা আপনারা শুনলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বার পেতে চান তাদের পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। গল্পের শুরুটা অনেক সাধারণ, একেবারে আমাদের আপনার মতো। এই গল্প এক বাঙালি পরিবারের, যেখানে সবকিছুর মধ্যেই মিশে আছে এক অদ্ভুত টানাপড়েন। আমার নাম বলা বারণ, কিন্তু আপনারা আমাকে শুনছি বলে ডাকতে পারেন। আমি এখানকার সব খবর শুনি, সব গল্প শুনি। আজ যা বলবো তা এক অন্যরকম কাহিনী, যা হয়তো অনেকের মনেই দাগ কাটবে। আমার দিদি, মানে মাসির ছোট বোন, তার বিয়ে হয়েছিল বেশ ধুমধাম করে। তার শ্বশুর বাড়ি বিরাট এক বনেদি বাড়ি, সেখানে নানা রকম মানুষজন, নানা রকম তাদের জীবনযাত্রা। আমার দিদির শ্বশুরমশাই, তিনি একসময় বেশ প্রভাবশালী ছিলেন। তার বাড়িতে অনেক গাড়ি, অনেক লোকলস্কর। সেই সব লোকজনের মধ্যে একজন ছিলেন তার ড্রাইভার। এই ড্রাইভারের এক ভাই ছিল, সে নাকি গ্রামের স্কুলে পড়াত। এই শিক্ষকের কথাই আজ আমি বলবো। আমার দিদির শ্বশুরবাড়িতে যখনই যেতাম তখনই আমার চোখে পড়ত ওই ড্রাইভারের ভাইটিকে। সে যে ঠিক কেমন তা প্রথম দেখায় বোঝা যেত না। সে আসত মাঝে মাঝে দিদির শ্বশুরমশায়ের কাছ থেকে কিছু দরকারি জিনিস নিতে, বা কখনো কখনো খবরের কাগজের নতুন সংখ্যা দিতে। তার বয়স কত হবে, হয়তো আমার থেকে বড়, কিন্তু আমার থেকে ছোটও হতে পারে। তার চেহারায় একটা শান্ত স্নিগ্ধ ভাব ছিল, চোখ দুটো ছিল গভীর, যেন কত কথা লুকিয়ে আছে তার ভেতর। আমাদের বাড়ির একজন কাজের লোক ছিল, রতন। রতনকে আমি খুব ছোটবেলা থেকে চিনি। সে আমাদের বাড়ির সব কাজ করত, একেবারে বিশ্বস্ত। আমার দিদি যখন বিয়ে করে শ্বশুরবাড়ি গেল তখন রতনকেও সেখানে নিয়ে গিয়েছিল। রতন সেখানেও তার কাজ করত। একদিন রতন খুব উত্তেজিত হয়ে এসে আমাকে বলল, দিদি, কি যে হচ্ছে সেখানে বলে বোঝাতে পারবো না। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে? রতন বলল, ওই যে ড্রাইভারের ভাই, সে রোজ আসছে, আর দিদি তো তার দিকে এমনভাবে তাকিয়ে আছে। রতনের কথা শুনে আমার কেমন যেন একটা খটকা লাগল। আমি তখন অতটা বুঝতাম না, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই সব অনুভূতির মানে বুঝতে পারলাম। রতন আবার বলল, শুধু কি তাকিয়ে থাকা, মাঝে মাঝে ফিসফিস করে কথাও বলছে, আমার তো ভারী অস্বস্তি হচ্ছে। আমি তখন দিদির শ্বশুরবাড়িতে প্রায়ই যেতাম, ছুটির দিনগুলোতে বিশেষ করে। সেখানে গেলেই আমার চোখে পড়ত ওই শিক্ষকের। সে আসত, দিদির শ্বশুরের সঙ্গে কথা বলত, কিন্তু তার দৃষ্টি থাকত অন্য কোথাও, আমার দিদির ওপর। দিদিও তাকে এড়িয়ে যেতে পারত না। তার মধ্যে কেমন যেন একটা আকর্ষণ ছিল, যা অস্বীকার করা যেত না। আমার নিজেরও তখন বয়স কম, সবে কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রেখেছি। মনটা তখন থেকেই কেমন যেন উচাটন, নতুন নতুন অনুভূতির দোলাচল। দিদির ওই অবস্থার কথা শুনে আমার ভেতরেও একটা অদ্ভুত আলোড়ন সৃষ্টি হল। একদিন আমি একা ঘরে বসে বই পড়ছিলাম। হঠাৎ দেখি কে যেন দরজায় টোকা দিল। খুলে দেখি সেই শিক্ষক, হাতে একটা বই। বলল, আপনার দিদির কাছে এই বইটি দিতে এসেছিলাম। উনি বলেছেন আপনি নাকি বই পড়তে ভালোবাসেন, তাই আপনার জন্য এই বইটি নিয়ে এলাম। বইটার নাম ছিল শেষের কবিতা। তার গলার আওয়াজ ছিল বড় নরম, শান্ত। আমি বইটা নিতে গিয়ে হাতটা ছুঁয়ে ফেললাম। কি যে একটা শিহরণ বয়ে গেল আমার সারা শরীরে। তার হাতটা কেমন যেন উষ্ণ ছিল, আর আমি যেন সেই উষ্ণতায় তলিয়ে গেলাম। সেই দিন থেকে আমাদের মধ্যে একটা অলিখিত যোগাযোগ শুরু হলো। সে আসত, আমার জন্য বই আনত। আমি তখন কলেজে পড়ি। পড়াশোনার মধ্যে সে এক নতুন দোলা এনে দিল। তার চোখে আমার জন্য কি ছিল, কেবলই সহানুভূতির, নাকি অন্য কিছু? আমি তখন খুব দ্বিধাগ্রস্ত ছিলাম। এটা ঠিক হচ্ছে কি? সে আসত, দিদির শ্বশুরের সঙ্গে কথা বলত, কিন্তু তার আসল উদ্দেশ্য থাকত অন্য। সে দিদির ঘরের আশেপাশে ঘুরঘুর করত, আর দিদিও যখন একা থাকত তখন তার দিকে তাকিয়ে থাকত। তাদের মধ্যে সেই সময়টা যেন থমকে যেত। একদিন আমি দিদির ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দিদি খুব চমকে উঠল। আমি বুঝতে পারলাম সে এসেছে। দিদি আমাকে বলল, তুই একটু বাথরুম থেকে আয়, আমি আসছি। আমি বাথরুমে ঢুকে গেলাম, কিন্তু কান পেতে রইলাম। কিছুক্ষণের মধ্যেই শুনলাম দরজায় নিচু গলায় কথা বলার শব্দ। দিদি আর সে। তাদের কথাগুলো স্পষ্ট শুনতে না পেলেও তাদের গলার স্বর শুনেই বুঝতে পারছিলাম সেখানে একটা গভীর আবেগ কাজ করছে। আমার ভেতরটা কেমন যেন কাঁপছিল। ভয়, উত্তেজনা, কৌতূহল সব মিলেমিশে একাকার। আমি ইচ্ছে করেই আরও কিছুক্ষণ বাথরুমে দাঁড়িয়ে রইলাম, কান পেতে রইলাম। তারপর তারা যখন চলে গেল আমি বাইরে এলাম।
দেখি দিদির মুখটা লাল, চোখে কেমন যেন একটা অন্য রকম আলো। সে আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল, বলল, কিছু শুনেছিস? আমি মাথা নাড়লাম। দিদি তখন আমার হাতটা ধরল, বলল, জানিস, তার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। মনে হয় আমি যেন অন্য জগতে চলে যাই। আমি তার দিকে তাকিয়ে রইলাম। দিদি, যে কিনা আমার নিজের দিদি, সে আজ অন্য কারোর প্রেমে পড়েছে, তাও আবার একজন সামান্য ড্রাইভারের ভাইয়ের প্রেমে। আমার নিজেরও কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল। এই নিষিদ্ধ আকর্ষণ, এই গোপন টান, এটা কি শুধু দিদির একার, নাকি আমার মধ্যেও এর বীজ বোনা আছে? আমি তার কথা বলার ভঙ্গি, তার চোখের গভীরতা, এসব আমারও ভালো লাগত, কিন্তু আমি তো দিদির সামনে এমন কিছু প্রকাশ করতে পারতাম না। একদিন আমি একা সেই স্কুলে গিয়ে হাজির হলাম, যেখানে সে পড়াত। সেখানে গিয়ে তার দেখা পেলাম। সে আমাকে দেখে খুব অবাক হল, জিজ্ঞেস করল, আপনি এখানে? আমি বললাম, আপনার সাথে কিছু কথা ছিল। সে আমাকে তার ক্লাসরুমের বাইরে ডেকে নিয়ে গেল। আমরা বাইরে দাঁড়িয়ে কথা বললাম। সে জিজ্ঞেস করল, আমার সাথে কথা বলতে চান? কেন? আমি তখন কি বলেছিলাম আমার ঠিক মনে নেই, তবে এইটুকু মনে আছে, তার চোখের দিকে তাকিয়ে আমি যেন কিছু একটা বলে ফেলেছিলাম। আমার ভেতরের সব লুকানো অনুভূতি, সব না বলা কথা যেন বেরিয়ে আসতে চাইছিল। সে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে আমার মনের সব কথা পড়ে ফেলতে পারত। তার চোখে ছিল এক ধরনের স্নেহ, যা আমার আরও বেশি করে তাকে কাছে টানছিল। একদিন দিদি আমাকে বলল, কাল রাতে সে এসেছিল, আমি তাকে বলে দিয়েছি সে যেন আর না আসে। আমার খুব ভয় করছে, যদি কেউ জেনে যায় তাহলে আমার কি হবে? দিদির কথা শুনে আমার ভেতরটা কেমন যেন দমড়ে মুচড়ে গেল। একদিকে দিদির ভয়, অন্যদিকে তার সেই লুকানো ভালোবাসা, আর আমার নিজের ভেতরেও সেই একই অনুভূতির জন্ম। একদিন দিদি আমাকে বলল, রতন আজ আমার কাছে এসে খুব কান্নাকাটি করেছে। সে নাকি সব জেনে গেছে। আমাকে যেতে বলেছে, আমি যেন আর এখানে না থাকি। দিদি তখন খুব ভেঙে পড়েছিল, তার চোখে জল। সে বলছিল, আমি কি করব, কোথায় যাব? আমি তাকে জড়িয়ে ধরলাম, সান্ত্বনা দিলাম, কিন্তু আমার নিজের ভেতরেও কেমন যেন একটা ঝড় বয়ে যাচ্ছিল। একদিন আমি আবার সেই স্কুলে গেলাম। সেখানে গিয়ে দেখি সে নেই। আমি রতনকে জিজ্ঞেস করলাম। রতন বলল, সে আজ সকালে অন্য কোথাও চলে গেছে, আর ফিরবে না। শুনে আমার সারা শরীর যেন হিম হয়ে গেল। সে চলে গেছে, আমার কি হবে? এরপর কত দিন কেটে গেছে আমি গুণে বলতে পারব না। দিদির শ্বশুরের বাড়ি আর যাইনি, কিন্তু সেই শিক্ষক, তার কথা আমি ভুলতে পারিনি। তার চোখের গভীরতা, তার শান্ত কণ্ঠ, সব কিছু আমার মনে গেঁথেছিল। একদিন আমি রতনকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওই শিক্ষক মশাইয়ের খবর কি কিছু জানিস? রতন কিছুক্ষণ চুপ থেকে বলল, দিদি, সে নাকি খুব বড় চাকরি পেয়েছে, অনেক দূরে, অন্য রাজ্যে। তবে তবে কি? আমি জিজ্ঞেস করলাম। রতন কিছুক্ষণ ইতস্তত করে বলল, সে নাকি এখনও অবিবাহিত। শুনে আমার ভেতরে কেমন যেন একটা ঢেউ খেলে গেল। অবিবাহিত? তাহলে কি? আমার মনটা তখন এক অদ্ভুত ঘোরে আচ্ছন্ন। আমি কি তবে ভুল ভাবছি, নাকি সত্যি? গল্পের এই পর্যায়ে এসে আমার নিজেরও কেমন যেন লাগছে। কি বলতে চাইছি, কেন বলতে চাইছি, তা হয়তো আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। কিন্তু এই টান, এই আকর্ষণ, এটা যে সত্যি। একদিন দিদি আমাকে ফোন করল, খুব উত্তেজিত গলায় বলল, জানিস, আজ সকালে কে এসেছিল? ওই শিক্ষক মশাই। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। কোথায়? আমাদের বাড়িতে। তোর বাবার সাথে কথা বলতে এসেছিল।
কারণ সে নাকি। দিদি কথাটা শেষ করতে পারল না, তার গলার স্বর ভারী হয়ে এলো। আমি তখন আর কিছু বলতে পারলাম না, কেবল শুনতে লাগলাম দিদি ফিস ফিস করে কি যেন বলছে। আর আমার মনে তখন হাজারো প্রশ্ন। সে কেন এসেছে, কি বলতে চায়, আর আমার কি হবে?